বউয়ের বদলে ডিভোর্সি বউয়ের বোনের সাথে রোমান্স করায় ব্যস্ত আমি। দরজা জানালা সব বন্ধ। আমার স্ত্রীর বড় বোন আজকে অনেক হট হয়ে গেছে, আমার থেকেও তার স্পিড বেশি। অবলার মতো আমি শুয়ে আছি, ও হামলা চালাচ্ছে। পাক্কা 3 ঘন্টা পার হয়ে গেছে। এদিকে ঘুমের 12টা বেজে 13টার কাছাকাছি, রাত 3:30টার পর হতে যাচ্ছে। আজকের মধুরত্ব একটু বেশি, কৌতূহলী দুজনই মিশে গেলাম একে অপরের সাথে। ঘামে দেহ পিচ্ছিল হয়ে গেছে, ডুবে আছি মধুর সম্পর্কে। ঠিক তখনই কেউ কাছে দিয়ে উঠল। আমরা দুজন লাফ মেরে উঠে কাপড় চোপড় ঠিক করতে লাগলাম। এদিকে আমার স্ত্রী নূপুর মোবাইল ফোনে কার সাথে কথা বলছে, খুব ব্যস্ত। কথা বলা শেষ করে দরজায় এসে ঠক ঠক শব্দ করছে। বলল, কোথায় গেলে, দরজা খুলো। আমার স্ত্রীর বড় বোন খুব টেনশনে পড়ে গেল। এদিক ওদিক লুকানোর চেষ্টা করলাম, উপায় না দেখে ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। তারপরে সে দরজা খুললাম। দরজা খোলা মাত্রই নূপুর খাটের পাশে গিয়ে বলল, বিছানায় ভাবে এলোমেলো করে ফেলেছো কেন? ধরা খাওয়ার ভয়ে বললাম, আমার পেট কামড়াচ্ছিল, তাই এপাশ ওপাশ করছিলাম, এজন্য হয়তো এলোমেলো হয়ে গেছে। নূপুর বিছানা ঠিক করছিল। আমি ভয়ে কাতুকুতু হয়ে গেলাম। আমি স্ত্রীর সাথে বিভিন্ন রকম কথা বলতে বলতে লকারের উপর থাকা বেডশিটটা নিয়ে ভাঁজ করার ভান ধরে আগলে ধরলাম। এই সুযোগে আমার স্ত্রীর বড় বোনকে ইশারা করে ওই দিক দিয়ে পার করে দিলাম। হুট করে আমার স্ত্রী এসে বলল, তোমার বেডশিটের ওপারে কি? ততক্ষণে আমার জেন্স বেরিয়ে গেল। আমি বললাম, কই কিছু না তো, আমি যে তোমাকে হেল্প করছিলাম। বউ এসে দেখে কিছুই নেই। অনেক বড় শ্বাসরুদ্ধকর অভিযান থেকে বেঁচে গেলাম। বউ এবার অনেকটাই হট চেহারা নিয়ে আমার দিকে তাকালো এবং আমার কাঁধের পেছনে হাত দিয়ে বলল, চলো বিছানায় যায়। ফেরদৌস অনেকটাই আমতা আমতা করতে লাগলো। বউ এবার মেজাজ গরম করে বলল, বলেছি না বিছানায় চলো। এই বলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। বিছানায় পড়ে ফেরদৌস মনে মনে ভাবলো, এখন কি হবে, কিভাবে সামলাবো? আমি কোন উপায় খুঁজে না পেয়ে কান্না করতে লাগলাম। বউ কাছে এসে বলল, কান্না করছো কেন? গতকালকে তোমার সাথে থাকিনি বলে আমার সাথে রাগারাগি করছো, আর আমার সাথে সারা রাত কথা বলনি। আজকে এমন অনীহা দেখার মানেটা কি? ঠিক আছে, তোমার সাথে যা বোঝাপড়া আগামীকাল হবে, বলেই শুয়ে পড়লো। পাশে ফেরদৌসও শুয়ে পড়লো। রাত যখন 4টা বাজে, নূপুর স্বামীর পাশ থেকে উঠে বড় বোনের রুমের দিকে গেল। দেখলো বড় বোন গভীর ঘুমে আচ্ছন্ন। পাশে গিয়ে বসলো। মনে মনে বলল, তুই আমার বড় বোন হয়ে আমার এত বড় সর্বনাশ করলি। আমি সব কিছু জেনে না জানার ভান ধরে বসে আছি, বুঝতে পারছি না কি করব। নূপুর মনে মনে বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে আর চোখের পানিতে বুক ভাসাচ্ছে। এমন সময় বড় বোন ঘুমের মধ্যে বুঝতে পারছে কে যেন তার পাশে এসে ঘ্যান্নর ঘ্যান্নর করছে। এক নড়াচড়া করতেই নূপুর দ্রুত রুমে চলে আসলো। এদিকে বড় বোন ঘুম থেকে উঠে চোর চোর বলে চিৎকার দিচ্ছিল। ওই সময় ফেরদৌস ঘুম থেকে চিৎকারের শব্দ শুনে লাফ মেরে উঠে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। তারপর বড় বোনের রুমের দিকে চলে গেল। ফেরদৌস বলল, কি হলো? বড় বোন বলল, আমার মনে হয় বাসায় চোর ঢুকেছে। বড় বোন বলল, আমি ভাবছি কেউ লুকিয়ে আমাদের তামাশা দেখছে, কিন্তু কাহিনী কি? ভালো করে খবর নিয়ে দেখো। তারা দুজন ভালো কথা বলছিল। ওইদিকে আমার শ্বশুর হাতে একটা টর্চ লাইট নিয়ে ঘরের কোনায় কোনায় দেখছিল। আমি শ্বশুরের কাছে এসে বললাম, আব্বা আপনি উত্তেজিত হবেন না, আমাদের বাসায় কোনো চোর ঢোকেনি। আব্বা বলল, কিন্তু তোর আপা যে চোর চোর বলে চিৎকার দিল, এটাকে মিথ্যে? নূপুর তখন হাতে থাকা ডিভাইসটা আব্বাকে দেখিয়ে বলল, আব্বা বড় আপার রুমে এরকম ডিভাইস ফিট করে রেখেছি, যা এই ডিভাইসের সাথে কানেক্ট করা। তোমাদের জামাই আর বড় আপার দুশ্চরিত্রের সব কথা আমি সরাসরি শুনতে পাই। আমি যখন বাইরে যাই তখন এই ডিভাইসটা চালু করে ঘরের কোনায় রেখে দেই, তাই তাদের সব পরিকল্পনা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। আব্বা অনেকটাই চোখ বড় বড় করে মোবাইলটার কাছে কান লাগালো। এদিকে ফেরদৌস বড় বোন স্বর্ণালী পুরনো সব কথা শুরু করে দিল। আমার মনে হয় আমাদের বিষয়ে নূপুর কিছু জেনে ফেলেছে। স্বর্ণালী বলল, এই পর্যন্ত তোমার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে, এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি। এবার কেন জানি আমারও ভয় করছিল। ফেরদৌস বলল, কোনো সমস্যা নেই, যেদিন নূপুর সরাসরি এসব বিষয়ে আমাদের সাথে কথা বলবে, ওই দিনই নূপুরকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করে ফেলবো। আমার কেন জানি নূপুর থেকে তোমাকেই বেশি হট লাগে। এ কথা বলার পর দুজনে জড়িয়ে ধরে আবার চুমাচুমি করতে লাগলো। এদিকে আব্বা আম্মা নূপুর সব কিছু শুনছিল। কান থেকে মোবাইলটা নামিয়ে আব্বা বলল, আমার বড় মেয়ের এত অধপতন হয়েছে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। মারে তুই রাগ করিস না, আমি বাবা হয়ে তোর কাছে লজ্জিত। বোন হয়ে বোনের সংসার এভাবে ধ্বংস করে দিতে পারে পৃথিবীর কোন জায়গায় আছে বলে আমার মনে হয় না। আমি ধৈর্য ধরতে পারছি না, তুই কি করে ধৈর্য ধরলি? বাবা এসব কথা বলে যাচ্ছে। নূপুর সমানে কেঁদে বুক ভাসাচ্ছে। বাবা একটু স্বাভাবিক হয়ে বলল, তুই
তুই কি চাস সেটা আমাকে বল। নূপুর বলল, আব্বা আমি আর এই জামাইয়ের সাথে সংসার করব না, আমি চাই বড় আপার সাথে তোমাদের জামাইয়ের সাথে বিয়ে করিয়ে দাও। বাবা কেঁদে উঠে বলল, আমি বাপ হয়ে একটা মেয়ের জীবন এভাবে জলাঞ্জলি দিতে পারি না। বাবা আপনি যদি আমার সুখ চান তাহলে এই কাজটাই করেন। বাবা রাগান্বিত হয়ে বড় মেয়ের রুমের দিকে গেল। ওই সময় তারা দুজন রোমান্সের মধ্যে জড়াজড়ি করতে লাগলো। আব্বা গিয়ে ডাক দিল, স্বর্ণালী বেয়াদব মেয়ে, ছোট বোনের স্বামীর সাথে এসব ঢলাঢলি করতে তো লজ্জা করে না? তারা দুজনেই কতমতো হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পেছনে দৌড়ে আসলো ছোট বোন নূপুর। নূপুর এসে বলল, আপা তোর যখন ডিভোর্স হয়ে গেল আমাদের ফ্যামিলিতে সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম আমি। আব্বাকে বলে শ্বশুর বাড়ি থেকে তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। ওই সময় দুলাভাই যখন তোর চরিত্রের দোষ দিয়েছিল তখন মনে হয়েছিল আমার অসহায় নির্দোষ বোনটাকে ফাঁসানোর জন্য তাদের একটা মিথ্যে কথার আশ্রয় নিয়েছে। আজ বুঝতে পেরেছি তুই কতটা বেহায়া, কতটা নির্লজ্জ। এই কথা বলে ফেরদৌসের গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক দিয়ে তোকে বিদায় করে দিলাম। ফেরদৌস গালে হাত দিয়ে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে আরেকটি বার সুযোগ দেওয়া যায় না? তখনই নূপুর বলল, এক্ষুনি বের হয়ে যা, না হলে তোকে খুন করতে আমি বাধ্য হব। ধাক্কা দিয়ে ফেরদৌসকে বের করে দিল। এবার আব্বা বলল, নষ্ট মেয়ে, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আজকে থেকে এই বাড়িতে তোর জায়গা নেই। এই কথা বলে ধাক্কা দিয়ে স্বর্ণালীকে বের করে দিল বাবা। বাপ মেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সম্মানিত দর্শক, আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, আগুনের কাছে যদি মোমবাতি থাকে আগুন মোমবাতিকে জ্বালিয়ে দেবে, এটাই স্বাভাবিক। তাই সবসময় আগুন থেকে মোমকে দূরে রাখতে হবে। আমি মঞ্জুর মোর্শেদ মনে করি যারা ফ্রি মাইন্ডে মেলামেশা করে তাদের চরিত্র খারাপ থাকে। এদের বিচার কি করা উচিত ছিল? আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল। সময় সুযোগ হলে একটা কমেন্ট করে লিখে যাবেন। ধন্যবাদ। গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।